হাসি খুশি একটা মানুষ, আর অবশ্যই তার চশমাটা মাঝখান দিয়ে যে চোখের দৃষ্টিটা সেটাকে বোঝায় যে সে অভিনয় বা যে কোনো ক্ষেত্রে ফাটিয়ে করতে পারে। আবার অন্যদিকে তার এই ফিটফিটে হাসি মানুষের মন কেড়ে নেয়। অবশ্যই যার কথা বলছি অবশ্যই পাশেই রয়েছে ঋতুব্রত। নমস্কার। নমস্কার। আর অবশ্যই সব থেকে বড় বিষয় যে ওর প্রশংসা করার কারণ হলো আমি এক্সট্রা কিছু থেকে পাবো না, কিন্তু ঘটনা হলো যে নতুন ছবি আসছে সেটা অবশ্যই বিষয়। কিন্তু প্রথমে জিজ্ঞেস করবো, আমার খুব কাছের একটা ভাই যার ছবি আমার ভালো লাগে, অভিনয় ভালো লাগে, আর প্যাম্পার করার জন্য একদম বলি না আমি, কারণ খারাপ লাগলে সেটাও বলবো ওকে। কিন্তু প্রথমত কেমন আছিস বল? এই তো চলছে, এবং থ্যাংক ইউ। সবসময় ছবি হোক, থিয়েটার হোক, আমাদের ওয়েব সিরিজ হোক, সেটা মানে সত্যি কথা বলতে মানুষের কাছে অবধি পৌঁছানোর আমাদের কাছে তো যে মাধ্যমগুলো আছে সেগুলো আমাদেরকে তো সম্পূর্ণটাই আমরা চেষ্টা করি মানুষের কাছে অবধি পৌঁছানো। সেই জায়গায় এই যে সাপোর্টটা, আমার মনে হয় সেটা যে কোনো কাজেই আমরা যে সাপোর্টটা পাই তোমাদের থেকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং অলওয়েজ মানে থ্যাংক ইউ ফর দ্যাট সাপোর্ট। একদম। আর সাপোর্ট করা কিছু নেই, ভালো কাজ এমনিতেই মানুষ নিয়ে নেয়, তার জন্য আমি সাপোর্ট করি বা না করি সেটা খুব একটা ম্যাটার করবে না, কারণ ভালো কাজের সব সময় হয়তো প্রমোশন না করলেও প্রমোটেড হয়ে যায় মানুষের কাছে। আর অবশ্যই যেটা নিয়ে থাকবো যে অনেক গল্প অনেক ছবিতে তোকে তো দেখা যায়, কিন্তু একটা বিষয় বলবো যে ছবি অনেক হচ্ছে, এই ছবিটা অ্যাকসেপ্ট করার কারণ হেমন্তের অপরাহ্ন। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে অশোক বিশ্বনাথনের ছবি, অশোক বিশ্বনাথন যে সময় দাঁড়িয়ে যে ধরনের সিনেমা বানিয়েছেন, সারা দেশে সারা পৃথিবীতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিভিন্ন চলচ্চিত্র যারা যারা পড়ান তাদের মধ্যে অন্যতম নাম অশোক বিশ্বনাথন, এবং উনি সারা দেশে সারা আন্তর্জাতিক স্তরে সম্মানিত এবং ভূষিত একজন পরিচালক, যিনি সিনেমা পড়ান এবং তার সিনেমা পড়া হয়। এরম একজন মানুষ যিনি অনেক দিন আগে থেকে তার সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা মানুষকে উপহার দিয়েছেন, তার সঙ্গে কাজ করতে পারাটা সত্যি কথা আমার কাছে একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ছিল। এবং আমি আসলে চেয়েছিলাম কাজ শিখতে ওনার থেকে, কারণ এই প্রজন্মে মানে উনি যে প্রজন্মের ফিল্ম মেকার, তারা টেলিফিল্ম করেছেন, রিলে শ্যুট করেছেন, এখন ডিজিটাল করছেন, তারা সব রকমের ফরম্যাট, সব রকমের মিডিয়ামে কাজ করে কোথাও একটা আর্টিস্ট হিসেবে নিজেদের একটা ছাপ মানুষের মনে ফেলেছেন, ইতিহাসের ছাপ রেখে গেছেন, এবং তাদের সিনেমা পড়ানো হয়, তিনি নিজের সিনেমা পড়ান, তিনি একজন প্রফেসর। এবং আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে শিল্পী হিসেবে তার একটা অবস্থান আছে, তিনি একটা স্টান্স নিয়েছেন। আমি বলতে পারি ধরো ব্যক্তিগতভাবে সিনেমার ক্ষেত্রে অতটা না হলেও সিনেমার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু নাটকের ক্ষেত্রে আমার রিসেন্টলি যেটা হয়েছে, অনেক শ্রদ্ধেয় পরিচালক যাদেরকে একসময় যাদের কাজ ভীষণ ভালো লাগতো, বা অনেক বিখ্যাত পরিচালক যাদের কাজ দেখেছি, তাদের কখনো বলছেন তারা চা খাও, কখনো বলছেন কফি খাও, কখনো বলছে কোনোটা খেও না, লাইম সোডা খাও। এই যে মানে একবার এটা বলছি, একবার এটা বলছি, একবার এটা বলছি, কোনোটাই বলছি না, কোনো অবস্থান নেই, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে লাফিয়ে চলেছে। মানে আমি বলছি না যে সব আর্টিস্টকে এরকম এক জায়গায় পাথরের মতো বসে থাকতে হবে, কিন্তু কোথাও একটা শিল্পী হিসেবে আমার তো একটা কর্তব্য, দায়িত্ব, আমার একটা নিজস্ব অনুভূতি আছে, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় যে এই প্রজন্মের যারা পরিচালক, যারা এরকম সিনিয়র পরিচালক অশোক বিশ্বনাথন, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, যে কারণে 2024 এসে তিনি এই ছবিতে কোভিডের কথা রেখেছেন, কোভিডে মানুষের একাকিত্বের কথা রেখেছেন, যুদ্ধের কথা রেখেছেন, বাস্তবের চিত্র তুলে ধরেছেন, এবং একটা মধ্যবিত্ত জীবন, মানে একটা খুব পাড়ার আড্ডা, একটা রিহার্সাল, একটা পাড়ার রিহার্সাল, একটা পাড়ার নাটকের দলের রিহার্সালে মুড়ি খাওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে, বাতাসা খাওয়া হচ্ছে, একটা সিনিয়র জুনিয়রের সাথে ছ্যাবলামি করছে, কিরে কার সাথে প্রেম। এই যে সত্যিকারের যে বাস্তবটা আমরা দেখে অভ্যস্ত, যে বাস্তবের মানুষ আমরা, সেইটা যে স্ক্রিনে আসা, এটা কিন্তু একটা শিল্পীর অবস্থান বলে আমি মনে করি। এবং সেই অবস্থানগত জায়গা থেকে, তার প্রতি সম্মান থেকে, এবং সত্যি কথা বলতে অভিনেতা হিসেবে অত্যন্ত লোভী হওয়ার জন্য আমি কাজ শিখতে চাই বলে এই ছবিতে যুক্ত হয়েছি। এত কটি ছবিতে কাজ করা, বা এই ওপেন টি বায়োস্কোপের ফুচকি একটা শিশু থেকে শুরু করে সেখান থেকে জেনারেশন আমির মতন কাজ করা, সেখানে পরপর এই যে কাজ করে যেখানে মানুষের কাছে ব্যাপ্তি পাওয়া, তারপরে ঋতুব্রত কি এখন সেইভাবে কি মনে হয় যে তেমন মনের মতন স্ক্রিপ্ট পাচ্ছে? সত্যি কথা দেখো, এটা একটা বয়স, যেটা আমাকে অনেক আগে আমার অভিনয়ের গুরু চন্দন সেনই বলেছিলেন, যে একটা বয়স আসবে যখন চরিত্র কম আসবে, তখন যদি অভিনয় করতে চাও
তাহলে একটু ধৈর্য ধরতে হবে। ধরো এখন যে বয়সটায় আছি, আমাদের একদম মাঝামাঝি একটা বয়স, না টিনেজে আছি, না মাঝ বয়সে গেছি, না 30-এ আছি, না 17। তো এই যে মাঝের বয়সটা, এটার চরিত্র লেখাই কম হয়। তুমি আমাদের বয়সী চরিত্র নিয়ে মানে এখনই কটা কাজ দেখতে পাচ্ছ। তুমি হয়তো একটা কোটা ফ্যাক্টরি দেখছো, মৈনাকদা আবার একটা রাপ্পারায় ছবি করছে, সেটা এখানে অমর্তদা আছেন আর কি। কিন্তু এই একটা বয়স আসে যেখানে একটু চরিত্র লেখাই কম হয়, মানে এরম চরিত্র আসবে কম, এটা জানি আমি। সেখানে সব যে পছন্দের স্ক্রিপ্ট হবে না এটাও জানি। এবং আরেও একটা বড় ব্যাপার হচ্ছে যে নিজের লিমিটেশনটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমার হাইট ভালো নয় আমি জানি, আমার লুক অনেক সময় কমার্শিয়াল ছবির মাস ছবির লুক নয় আমি জানি, আমাকে দেখতে যেটা সেইটা হয়তো মাস অ্যাকসেপ্টেড যেটা হতে পারে সেইটা নয়। লিমিটেশনটা নিজে, এবার দেখো এগুলো কোনোটাতে আমার হাত ছিল না, তো এগুলোতে তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি শান্তিলাল মুখার্জির ছেলে হবে এটা তো আমি ডিসাইড করিনি, এটা তো হয়েছে। যেগুলোর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলোকে জানতে হবে, সেগুলোকে একদম ফেলে দিলে হবে না, সেটা আমি জানি। এবং তাই আমি জানি যে এক্ষুনি খুব ভালো স্ক্রিপ্ট, সব ভালো স্ক্রিপ্ট আসবে, সব আমার মনের মতো চরিত্র আসবে, দারুণ কাজ নাই হতে পারে। কিন্তু তার মানে এটা নয় এটার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু যেটার উপর আমার নিয়ন্ত্রণ আছে, যে নিজেকে ডেভেলপ করা, নিজের কাজ করে যাওয়া, অন্যরকম কিছু চিন্তা ভাবনা করা, নিজেকে তৈরি করা, নিজেকে আরো স্কিল করা, নিজের প্র্যাকটিসটা, সেইটা আমি আমার মতো করে চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। এই ক্ষেত্রে এই যে সময়, এই যে সময়টায় সন্ধিটা না পাওয়া, এই সময় যে এই বিষয়টা অবস্থানে থাকা, সেখানে কি একটা বিষয় কি এরকম হয় যে অনেক ক্যারেক্টারকে হয়তো বাধ্য হয়ে নিজেকে ইন্ডাস্ট্রিতে টেকানোর জন্য অ্যাকসেপ্ট করতে হয়, এরকম কিছু মনে হয়? এখন অবধি হয়নি। তার একটা মানে এটা বলতে পারো, এটা আমাদের সৌভাগ্য যে হয়নি, যে আমি আমার ফ্যামিলির অনেকে ভিউয়ার্সরা এরকম কথা বলবে, হ্যাঁ ওর তো বাবা আছে ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি, আমিও এটাই, আমার উত্তরও তাই। মানে আপনারা নতুন কোনো উত্তর দিতে পারবেন না। আমার একটা অন্যতম সুবিধের জায়গা হচ্ছে আমি সৌভাগ্যবান যে আমি আমার ফ্যামিলির প্রাইমারি আর্নার নই। আমার মাথার উপরে এখনো আমার বাবা মা রয়েছেন এবং তারা যথেষ্ট সাপোর্ট করেন আমাকে। এবং আমার যা বয়স তাতে তাদের বক্তব্য হচ্ছে যে তুই আরও দেখ, আরও চেষ্টা কর, আরও খোঁজ, আরও নিজেকে তৈরি কর সেই জায়গাটা। অনেকে বলবেন বাবা ইন্ডাস্ট্রিতে রয়েছে, এবার আবার ওই একই কথা, এই নেপোটিজমের গল্পটা এতবার বলেছে, আমার আর ভালো লাগে না এটা নিয়ে কথা বলতে। যেটা বলছিলাম যে যেটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি কি করতে পারি এটার ক্ষেত্রে? আমি তো আর চুজ করিনি যে এই ফ্যামিলিতে জন্মাবো, ঠিক আছে। আর মানে এক্ষেত্রে বাবাই সেনকে বলছিল যে লয়ার, ধরো 5 পুরুষ লয়ার, দাদু বাবা ছেলে লয়ার, সেটা নিয়ে লোকে প্রশংসা করে যে তার মানে ভালো উকিল, হ্যাঁ নিয়ে যাচ্ছে। ডাক্তার, জুয়েলারির ব্যবসা, চানাচুরের ব্যবসা, মিষ্টির ব্যবসা, এগুলো বলবে হেরিটেজ বহন করছে। অভিনয়ের ক্ষেত্রে হলে এরকম বলবে নেপোটিজম। সেটা একটা, দেখো মানুষকে দোষ দিয়ে লাভ নেই, এটা একটা কারণ হচ্ছে যে দিস ইজ আ গ্ল্যামার ওয়ার্ল্ড, যে এখানে ভালো কথাও যত হবে তর্ক বিতর্কও তত হবে। এটা হতেই পারে, এটাকে নিয়ে তো ভাবার কিছু নেই। কিন্তু তুমি যেটা প্রশ্নটা করলে যে এখন অবধি আমাকে এই চয়েসটা নিতে হয়নি, তার একটা বড় কারণ হচ্ছে যে আমার মাথার উপরে একটা এখনো ছাদ আছে, একটা সিকিউরিটি আছে। সেই জায়গা থেকে আমি সত্যিই লাকি। যেদিনকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে ঠিক আছে আমাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে, তখন করতে হবে ডেফিনেটলি। একদমই। কিন্তু এবার একটা পার্ট নিয়ে কথা বলবো যে ভালো অভিনেতার নিজেকে টিকিয়ে রাখতে হয় না। যেমন ঋত্বিক চক্রবর্তী মতন অভিনেতারা রোজ কাজ পান না, এরমও ছিল, আবার কাজ পাচ্ছেন, অনেক গানের কাজ পাচ্ছেন। তো সেখানে এটাই যে এক্সিস্টেন্সের জন্য লড়তে হয় না, হয়তো আর্থিক পরিস্থিতির জন্য যাদের একটা ব্যাকগ্রাউন্ড থেকে অভিনেতাদের বিপদে পড়তে হয়, সেই সময় অনেক সময় ক্যারেক্টার ধরতে হয় অনেকের। এটা কোর ক্ষেত্রে হয়তো এই সিচুয়েশনটা আসে। দেখো টিকে থাকার ক্ষেত্রে সকলকেই আমাদের, মানে এটা আমি শুধু অভিনয়ের ক্ষেত্রে বলছি না, এটা বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রেই আমাদের সাংসারিক চাপ বলো, আর্থিক চাপ বলো, অনেক ক্ষেত্রে পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে হবে, মানে স্বাস্থ্য ক্ষেত্রে বলতে পারো, স্বাস্থ্যে মানে কোনো একটা অপারেশন বা কোনো একটা স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষের তো বিভিন্ন রকম নিড থাকে জীবনে। তো কখনো কখনো সেই সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আমি মনে করি না কোনো একটা আর্জেন্ট সময়, কোনো একটা বিপদের সময় নেওয়া সিদ্ধান্তকে দিয়ে, একটা সিদ্ধান্তকে দিয়ে একটা মানুষকে বিচার করা যায়। মানুষের জীবনটা অনেক বড় এবং অনেকগুলো ছোট 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 সিদ্ধান্ত নিয়ে সেই বৃহৎ জীবনটা গঠিত হয়। একটা কোনো ভুল সিদ্ধান্ত বা একটা ভুলকে দিয়ে একটা মানুষকে নস্যাৎ করে দেওয়া, এইটা আমার একটু মেনে নিতে অসুবিধা হয়।
তোর বয়সের অভিনেতাদের তো দূরের কথা, অনেক অভিনেতাদের তাদের অনেক বয়স হয়ে গেছে, বর্ষিয়ান বলবো না, তো কাজের মাধ্যমে মানুষ বর্ষিয়ান আমি বলবো। তো সেখানে অনেক অল্প বয়সী তোর ইন্টারভিউ দেওয়ার কাজ শুরু হয়েছে, যেখানে তোকে ইন্টারভিউ নেয় তোকে নিয়ে। আচ্ছা, তো এটা তোর কাছে কি মানে তোর কাছে খুব বড় প্রাপ্তি, নাকি কাজ করে যাওয়াটাই মেন বিষয়? সেটা মানে ইন্টারভিউ নিয়ে অনেকে কনসিয়াস থাকে যে ইন্টারভিউ করুক, অনেকে চায় যে আমার ইন্টারভিউ, আমার সংবাদ মাধ্যমের প্রচার। আচ্ছা, এটা তোকে চাইতে হয়নি, ন্যাচারালি এসেছে, মানে যতটা কাজের মাধ্যমেই বলবো। তো সেটা তোকে পুচকি বয়স থেকে যে বললাম ওপেনটি বাস, আর তো ওই বয়সে তোর ওই ধারণাই আসেনি যে আমার প্রমোট করতে হবে। তো সেটা তোর কাছে কি একটা কিছু উপলব্ধি মনে হয়? উপলব্ধিটা এটাই যে মানে অফুরান কৃতজ্ঞতা মানুষের কাছে। মানে মানে প্রথমে বলবো কৃতজ্ঞতা হচ্ছে যারা ক্যামেরার ওই পারে, মানে যারা এখন ভিডিওটা দেখছেন তাদের কাছে, যে আপনারা মানে কাজ দেখে ভালোবেসেছেন এবং বারবার কাজ দেখে গেছেন এবং সেখানে একটা মানে একটা অ্যাসাইন করেছেন যে বা এই ছেলেটি ভালো কাজ করে, অল্প বয়সে ভালো কাজ করে, বা এ সুবক্তা, বা এই ছেলেটার এইগুলো ভালো, ওকে আরও কাজে দেখতে চাই। এটা তো দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদ, এটার জন্য আমি ইমেন্সলি কৃতজ্ঞ। দ্বিতীয় হচ্ছে যে তোমাদের সকলের কাছে, তোমাদের ফ্রেটার্নিটির জায়গা থেকে আমি বলছি যে সংবাদ মাধ্যম, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে যখনই মানে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, অডিও সিরিজ যাই করে থাকি না কেন, সেইটার ওই যেটা শুরুতেই বলছিলাম যে সেটা পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা আমাদের কাছে, সেই মাধ্যমটা যে তোমরা সবসময় সাপোর্ট করেছো, সংবাদ মাধ্যমের যারাই আছেন আর কি, তারা যে সাপোর্টটা দিয়েছেন সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং মানে এটা মানে এটা যদি তুমি বললে যে এটা ন্যাচারালি এসছে, এটা যদি কাল আর নাও আসে আমার কিন্তু কোনো আফসোস থাকবে না, দুঃখ হবে। দুঃখ আর আফসোস দুটো আলাদা ফিলিং। দুঃখ হবে যে আর হলো না আমার, কিন্তু কোনো আফসোস থাকবে না, বিকজ ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমি বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি তাই বলে কি বাইরে বেরোবো না? তো এই ভবিষ্যতের কথাটা ভেবে আমি আমার প্রেজেন্টটাকে ডিনাই করতে পারবো না, বা আমার পাস্টটাকে ডিনাই করতে পারবো না। এই যে ভালোবাসা আমি পেয়েছি মানুষের থেকে, বা যে চরিত্র পেয়েছি বিভিন্ন প্রযোজক পরিচালকদের থেকে, আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানাই যে আমার যা বয়স এবং সেখানে আমার যা মানে বডি অফ ওয়ার্ক, থিয়েটার, সিনেমা, ওটিটি, অডিও সবটা মিলিয়ে সেটা সত্যিই মানে আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই, মানে যারা নির্মাতা এবং যারা দর্শক এবং যারা মাধ্যম আমাদের নির্মাতা থেকে দর্শকের কাছে পৌঁছানো। একটা স্টারডম নিয়ে ব্যাপার থাকে যে তারকাদের মাঝখানে থাকা, আর একটা হলো যে শুধু অভিনয় নিয়ে থাকা। শেষ জীবনটা কি মনে করিস? মানে যেহেতু এই ছবির ক্ষেত্রেও অনেকটা রিটায়ারমেন্ট লাইফের পরের প্ল্যান নিয়ে ভাবনা আছে, তো সেখানে এটা কি মনে নিজের শেষ জীবনটা স্টার হিসেবে নিজের জীবনটা শেষ হোক, নাকি অভিনেতা হিসেবে জানা? প্রশ্ন কোনোদিন পাইনি। প্রশ্নটা ভালো লেগেছে কিনা সেটাও প্রশ্ন, খুবই খুব কঠিন প্রশ্ন। আমি কোনোদিন এই প্রশ্নটা এক্সপেক্টই করিনি। একটা ব্যাপার হচ্ছে জানি না, তার কারণ হচ্ছে কি দ্রুত তোর হাতে, মানে বুঝতে পেরেছি নিজেকে শেষ প্রান্তে দেখতে চাই, নাকি অভিনেতা হিসেবেই যেন শেষ প্রান্ত অবধি মনে রাখে আমার? ডেফিনেটলি অভিনেতা হিসেবের দিকে ঝোঁকটা বেশি থাকবে, কিন্তু দেখো আমার যা বয়স এখন, আমি কোনো একটা কিছু চুজ না করতে পারেই স্বাভাবিক আমার পক্ষে। মানে আমি আজকে একটা স্টেটমেন্ট দিলাম, মানে ওভারহাইপ হয়ে যাওয়া। হ্যাঁ, মানে আমি আজকে একটা স্টেটমেন্ট দিলাম, পরবর্তীকালে আমি সেটা রাখতে পারলাম না, সেই প্রমিসটা, সেটা আমি করতে চাই না। আমি সত্যি এটা এক। দুই হচ্ছে আমি সত্যি জানি না, তার কারণ হচ্ছে স্টারডামের সংজ্ঞা প্রতিদিন পাল্টাচ্ছে, পৃথিবীটা কি দ্রুত পাল্টাচ্ছে আর কি, সব কিছু বদলে যাচ্ছে। তাই আমার শেষ বয়স যখন আসবে তখন যে পৃথিবীটা কি হবে গড নোজ আর কি। তো সত্যি জানি না, তবে একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কাজটা করি সেই কাজটা যেন ঠিক করে করি বা সততা দিয়ে করি, এক। দুই, মানুষ হিসেবে আমি খুব ছোটোবেলায় এটা ডিসাইড করেছিলাম যে মানুষ হিসেবে আমি কি হব আমি তো জানি না, ভবিষ্যতে কি রাখা যায় আমি জানি না, কিন্তু মানুষ হিসেবে আমি কি হব না এইটা আমি খুব অল্প বয়সে আমার আশেপাশে কিছু মানুষজনকে দেখে ঠিক করে নিয়েছিলাম যে আমি এটা হব না, আমি এটা হব না, আমি এটা হব না, আমি এটা হব না, আমি এইটার যে বিপরীতগুলো এইটা হব। যেমন ধরো আমি রুড হব না, আমি চিৎকার করে কথা বলবো না, আমি মানে ধরো তুমি খুঁজলেও লোক পাবে না আমি চিৎকার করেছি,
আমার গাড়িতে ধাক্কা মেরেছে তাকেও তার ওপরেও আমি চিৎকার করিনি। সে কিছুদিন আগে আমার গাড়িতে একটা অন্য গাড়ি নিয়ে এসে ধাক্কা মেরেছে, আমি তার উপর, আমার বন্ধুটা অবাক হয়ে গেছে। আমার এক বন্ধু ছিল পাশে, ও বলছে তুই কিছু বললি না, কি বলবো, এখন চিৎকার করলে এই কনভারসেশন ঝগড়াটা চলবেই সারা রাত, এটা কথা নয়। তো আমি বলছি আমি কিছু কিছু জিনিস ঠিক করে নিয়েছিলাম, আমি এইগুলো করবো না। সেই জায়গা থেকে আমি মনে করি এই দুটো, যে কাজের প্রতি সৎ থাকা এবং এই সিদ্ধান্তটা নেওয়া যে আমি কোনটা করব না, কি করব, কি হবে আগামী, লিমিটেশনসগুলো জানা, এবং আমি এইগুলো করব না, এইটা ঠিক করে নেওয়া। একদম। আর অবশ্যই এই 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 পর্যায়ে এসে অনুরাগীদের একটা সংখ্যা পাওয়া, যেটা সোশ্যাল মিডিয়া দিয়ে বোঝা যায়, মানুষ সারাক্ষণ তোর পেজে কমেন্ট করছে এইগুলো। কাট 2 মিনিট আর বেশি, মানুষ সারাক্ষণই তোকে নবলি পিং করছে, টেক্সট করছে। এখন তারকাদের না খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাচ্ছে, সেটাতে কি তারা তাদের ফোকাস থেকে একটু ডাইভার্টেড হয়? এটা মনে হয়, মানে ডাইভার্সনটা আসে হঠাৎ করে, যে মানুষের পরিচিতি পাওয়া, সেই যে ফোকাসে থাকতো। আগে কোনো তারকা সেইভাবে তাদেরকে রিচ করতেও পারতো না। অনুষ্ঠানে কোনো নিউজ পেপারে ছবি বেরোলো সেটাই সীমিত। সেখানে তারকাদের সরাসরি মুখোমুখি চলে আসছে অনুরাগীরা। সেখানে কি ওভারহাইপ, তাদের মেন্টালি তারা অনেকটা বেশি মানে ডাইভার্টেড হয়ে যায় তাদের কাছ থেকে? দেখো একটা জিনিস আমার মনে হয়, চাকচিক্য মানুষের মধ্যে চেঞ্জেস করে যায়। কিন্তু একটা জিনিস, মানে সেটা কিন্তু তারকা বা অনুরাগীদের কারোরই ফল্ট নয়, সেটা হচ্ছে যে সমাজ মাধ্যম তো অনেক এগিয়ে গেছে। মানে আজকে কোভিডের মধ্যে একটা জিনিস না এলে আমি কোনদিন জানতেই পারতাম না ক্যাটরিনা কাইফের রান্নাঘরটা কিরকম, বা সচিন তেন্ডুলকার রোববার দুপুরে বাড়িতে কি করেন, বা সচিন তেন্ডুলকারের ফুল ফ্যামিলি একটা সেলফি আমি দেখতেই পেতাম না কোনোদিন। পৃথিবীটা তো পাল্টেছে, সেটার সাথে হয়তো স্টারডামের কিছু শর্ত, অনুরাগীদের কিছু শর্ত, এক্সপেকটেশন, চাওয়া পাওয়া সবই হয়তো পাল্টেছে। আমার একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আমরা থিয়েটারের সাথে এমনভাবে যুক্ত, বা বলতে পারো যে তুমি যে অনুরাগীদের কথা বললে, সেই জায়গা থেকেই বলছি, আবারও বলছি, আমি এটা অহংকার করে বলছি না, কিন্তু এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে থিয়েটার বা মঞ্চ বা লাইভ পারফরমেন্স বা ধারাবাহিকভাবে কাজ করা একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে হিউমিলিটি। একটা ধরনের অবস্থা শেখায়, যেখানে কোথাও আমি যেন নিজেকে সর্বস্ব মনে না করি। থিয়েটারের মন যেটা আরো বেশি করে শেখায়, তার কারণ হচ্ছে ওই 2 ঘন্টা তো নিজেকে রাজা মনে হয়, দর্শক হাততালি দিচ্ছে শো এর পরে, হাতে কি ভালো, তুমি সই করে দাও, এই করো, ফুল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। হল থেকে বেরোবেন, আপনাকে আর কেউ চিনতে পারবে না। হতেই পারে কিন্তু আপনি মেট্রো করে বাড়ি ফিরবেন, ট্যাক্সি করে বাড়ি ফিরবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, হাতে ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে, একটু আগে যে লোকটা এরকম মিষ্টি শেড দিয়ে মতো ট্যাক্সি ধরে, মানে গ্রাউন্ড লেভেল গ্রুমিং। হ্যাঁ, ওই গ্রাউন্ড লেভেল গ্রুমিংটা ভীষণ হিউমিলিটিটা ধরে রাখতে সাহায্য করে। সেটা কোথাও একটা, আমি মানে আবারও বলছি, এবং আমি সেটা বলছি যে আরো আমি সৌভাগ্যবান হয়েছি যে অনুরাগীরা যারা কমেন্ট করেন, যারা এত ভালোবাসেন, যে আবারও আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি যেটা বক্তব্যটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি আমার পারিবারিক কারণে, আমার শিক্ষাগত কারণে, আমার থিয়েটার দলের কারণে, আমার চর্চার কারণে এই শিক্ষাটা পেয়েছি। সেইটা আমাকে অনেক কিছু বুঝতে খুব সাহায্য করে। একদমই। আর সেটা ওই যে বললাম, শুরুতেই বলছিলাম যে সাংবাদিকতা মানে প্রশংসা করা না, বাস্তবটা বলা। তো সেখানে বাস্তবে তোর ব্যবহার তাই পেয়েছি। আগামী দিনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু হ্যাঁ অবশ্যই যেটা আমি সবসময় ওর স্পেশালিটি পেয়েছি সেটা হাম্বল থাকা, অ্যান্ড সেটাই হয়তো অভিনেতাকে আরো বড় করে তোলে তোর কাজের সাথে। তো অবশ্যই শেষমেশ নতুন ছবির গল্পটা যদি একটু হালকা করে ইঙ্গিত দিয়ে শুভেচ্ছা দিয়ে দাও, আর নেক্সট আমার রিলিজও করে যাচ্ছে। 12ই জুলাই, এবং তারপর থেকেই সিনেমা হলে হেমন্তের অপরাহ্ন, অশোক বিশ্বনাথনের ছবি। আমি অভিনয় করেছি, অনুষা অভিনয় করেছে, এবং এক ঝাঁক তরুণ এবং প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে কাজ করেছেন। বিশেষ একটি চরিত্রে আছেন বিদিতা চক্রবর্তী, এবং তার মেয়ে মেঘলা দাশগুপ্তও আছে, আমার বন্ধু মেঘলা, ও অভিনয় করেছে এই ছবিতে। আরও অনেকে আছেন এই ছবিতে। অনেকগুলো মানুষের গল্প এবং একটা ইউনিভার্সাল গল্প নিয়ে আমাদের এই ছবি, অশোক বিশ্বনাথনের ছবি। আপনারা হলে যান, ছবিটি দেখুন, ভালো খারাপ যা লাগবে জানাবেন। এবং একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, যে ছবিটা যতবার দেখবেন একটা অন্য ভাবনা, অন্য বোধ, অন্য চেতনা নিয়ে হল থেকে বেরোবেন। একদমই। তো আজকের আড্ডাটা শুধু আড্ডা ছিল না, তোর ব্যাপারে সব জানা হলো, আপাতত কি চলছে লাইফ। তো অবশ্যই নতুন ছবি কিন্তু আসছে, আর অবশ্যই হেমন্তের অপরাহ্ন দেখতে হবে। আর অবশ্যই আমাদের পেজে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে, অবশ্যই রেক্স স্টুডিওতে। চোখ রাখো। নমস্কার।